শুরুতে দেখো অপরিচিতা থেকে একটা প্রশ্ন নেওয়া হয়েছে। নাম তার অনামিকা। তুমি উদ্দীপক পড়ার সাথে সাথে যে চরিত্রগুলো পাবা সেটা আগেই পেন্সিল দিয়ে হাইলাইট করে রাখবা। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে অনামিকা। সে তার পিতা মাতা সহ পরিবারের সকলকে জানিয়ে দিয়েছে বিয়ের বাজারে সে পণ্য হতে চায় না। কথাটি এলাকায় ছড়িয়ে যাওয়ায় তার পিতামাতা পড়েছে দুশ্চিন্তায়। সম্প্রতি অর্থাৎ রিসেন্টলি সরকারি চাকরিতে যোগদানকারী পাশের গ্রামের উচ্চ শিক্ষিত তরুণ বিবেক রায়। তাহলে আমরা আরেকটা চরিত্র পেলাম, বিবেক রায় অনামিকাকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করে। তার বাবা সিদ্ধেশ্বর রায়। তাহলে আরেকটা চরিত্র আমরা পেলাম, সিদ্ধেশ্বর রায় বিপুল পরিমাণ যৌতুক নিয়ে ঘটা করে ছেলের বিয়ে দেবেন ভেবে রাখলেও বিবেকের ইচ্ছা ও কঠিন সিদ্ধান্তে কোনো প্রকার শর্ত ছাড়াই অনামিকার বাবার কাছে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যায় এবং অল্প দিনের মধ্যেই বিবেক অনামিকার তাদের দুইজনের মধ্যে শুভ বিবাহ সম্পন্ন হয়, শেষ হয়। এই ছিল উদ্দীপক এবং আমরা চরিত্র পেয়েছি, অনামিকা পেয়েছি, বিবেক রায় পেয়েছি, আরেকটা পেয়েছি আমরা তার বাবা, সে ছিল সিদ্ধেশ্বর রায়। এবং অপরিচিতা গল্পে আমরা দেখতে পাই কাকে কাকে পেয়েছি, আমরা কল্যাণীকে পেয়েছিলাম, এরপর হচ্ছে আমরা যে নায়ক চরিত্র অনুপমকে পেয়েছিলাম। এবং এই অপরিচিতা গল্পে ফুটে উঠেছে অনুপমের মধ্যে ব্যক্তিত্বহীন একটা বৈশিষ্ট্য কিন্তু ফুটে উঠেছে। সে মানে বয়স হওয়া সত্ত্বেও তার মধ্যে যে নিজস্ব একটা সিদ্ধান্ত গ্রহণ সে করবে তার মধ্যে সেটা দেখা যায়নি অনুপমের মধ্যে। এবং কল্যাণী শেষ পর্যন্ত মানে বিবাহ করতে কিন্তু নারাজ হয়েছিল এবং নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিল। এই অংশগুলো আমরা এই অপরিচিত গল্প থেকে পেয়েছি। গতে বলেছে উদ্দীপকের অনামিকা ও অপরিচিতা গল্পের কল্যাণীর চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা নিরূপণ করো। মানে কোন কোন দিকে তাদের দুইজনের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা এখানে বলতে পারি তাদের দুইজনের মধ্যে বিপরীত। দেখো তাদের দুইজনের হচ্ছে কি, শুরুতে টু দা পয়েন্টে লিখবে বিপরীত জীবন চেতনা। বিপরীত জীবন চেতনার দিকে তাদের পার্থক্য রয়েছে। কারণ শেষ পর্যন্ত কিন্তু অনুপম এবং কল্যাণীর বিবাহ হয়নি, নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে মানে উদ্দীপকে অনামিকা এবং বিবেক রায় যে ছিল তাদের মধ্যে কিন্তু বিবাহ সম্পন্ন হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের দুইজনের মধ্যে হচ্ছে বিপরীত জীবন চেতনা ফুটে উঠেছে। এরপর আরেকটা প্রশ্ন, খ নম্বর। এবার তুমি টু দা পয়েন্টে যে বিপরীত জীবন চেতনা এটা তুমি টু দা পয়েন্টে লিখলে। এবার 2 নম্বর প্যারায় তুমি কি করবা, এই অপরিচিত গল্পের যে পাঠ পরিচিত অংশটুকু আছে বা মূল বক্তব্য বা মূল ভাব, এই অংশটুকু তুমি 2 নং প্যারায় দিবে এই প্রশ্নের সাথে যতটুকু সাদৃশ্যপূর্ণ আছে। 2 নং প্যারায় তুমি কখনো এখানে উদ্দীপকের প্রসঙ্গ আনবে না। আর 3 নং প্যারায় এখানে কি করবা, তুমি কোন কোন দিকে হচ্ছে তাদের বৈশিষ্ট্য মানে মিল নাই, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো তুমি 3 নং প্যারায় দিবে। ঘতে বলেছে দেখো উদ্দীপকের বিবেক রায় অপরিচিতা গল্পের অনুপমের চেয়ে কার্যত অধিক সফল। বলছে বিবেক রায় অপরিচিতা গল্পের অনুপমের চেয়ে কার্যত অধিক সফল। মন্তব্যটি সম্পর্কে তোমার অভিমত যৌক্তিকতা তুলে ধরো, তোমার একটা লজিক দাও। আমরা দেখতে পাই অপরিচিতা গল্পে অনুপম তার হচ্ছে মামার মানে সিদ্ধান্তের উপরই বেশি তার পরিবার চলেছে আর কি। মানে নিজে একটা সিদ্ধান্ত দিবে বা নিজের কোনো যে একটা দৃঢ় বা হচ্ছে আমরা বলতে পারি যে প্রবল আগ্রহ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু তার মধ্যে ছিল না। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে দেখো যৌতুক বা পণ প্রথার ব্যাপারে এখানে ঘ নম্বর যদি আমরা বলি যৌতুক বা পণ প্রথার যৌতুক বা পণ প্রথার বিরুদ্ধে মানে বিপক্ষে হলেও আমরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বিবেক রায় শক্ত অবস্থানের প্রেক্ষিতে মানে যৌতুক এক্ষেত্রে অপরিচিত গল্পে আমরা দেখতে পাই যে বিবাহ আসর থেকে কিন্তু অনুপমকে উঠে আসতে হয়েছে এবং সেখানে যে যৌতুক প্রথা বা পণ প্রথার যে বিষয়টি ছিল কিন্তু উদ্দীপকে কিন্তু বিবেক রায়ের মধ্যে সেটা ফুটে ওঠেনি আর কি। এই যে দেখো কি বলেছে, তার বাবা সিদ্ধেশ্বর রায় বিপুল পরিমাণ যৌতুক নিয়ে ঘটা করে ছেলের বিয়ে দেবেন ভেবে রাখলেও বিবেকের ইচ্ছা কঠিন সিদ্ধান্তে কোনো প্রকার সত্য ছাড়াই অনামিকার বাবার কাছে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যায় এবং অল্প দিনের মধ্যে। তাহলে দেখো
অপরিচিতা গল্পে আমরা দেখতে পাই তার মামার মধ্যে মানে অনেক অর্থলোভী ছিল তার মামা, অর্থাৎ অনুপম যে একটা ব্যক্তি হিসেবে যে সিদ্ধান্ত নিবে, ছেলে হিসেবে একটা সিদ্ধান্ত নিবে, সেটা কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যায়নি। কিন্তু এই উদ্দীপকে দেখা যাচ্ছে যে বিবেক রায়ের মধ্যে কিন্তু এটা ছিল, অর্থাৎ যৌতুক ছাড়াই কিন্তু তাদের মধ্যে বিবাহ সম্পূর্ণ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যৌতুক বা পণ প্রথার বিরুদ্ধে গিয়ে হচ্ছে তারা কি করেছে, মানে বিবেক রায় বিয়ে সম্পন্ন করেছে। এই ক্ষেত্রে বিবেক রায় অপরিচিত গল্পের অনুপম যে নায়ক চরিত্র ছিল তার চেয়েও কার্যত অধিক সফল হয়েছে, এই বৈশিষ্ট্যটা বলা যায় বা এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। ঘ নম্বর, তাহলে তুমি এখানে 8 মিনিট সময় বরাদ্দ রাখবে এবং 4টা প্যারাতে লিখবে। শুরুতে হচ্ছে টু দা পয়েন্টের উত্তর, 2 নং প্যারায় মূল কথা, আর 3 নং প্যারায় হচ্ছে কোন কোন দিকে হচ্ছে তাদের দুইজনের মধ্যে অমিল আছে সেটা তুমি এখানে লিখবে। আর ক এবং খ এর যে গুরুত্বপূর্ণ সাজেশন সেটা হচ্ছে আমরা পরবর্তী অংশে দিব, অর্থাৎ এ টু জেড সব সাজেশনই পাবে তোমরা, এবং এমসিকিউ ব্যাখ্যা সহকারে ক্লাসও কিন্তু অতি দ্রুত পেয়ে যাবে। আরেকটি সৃজনশীল প্রশ্ন দেখো, গৌরী এম এ পাস মেয়ে, তাহলে এখানে আমরা একটা চরিত্র পেলাম হচ্ছে গৌরী, এটা পেন্সিল দিয়ে হাইলাইট করে রাখবে। লেখাপড়া শেষ করতে তার 25 বছর পেরিয়ে গেল। বিয়ের ব্যাপারে কয়েকবার আলোচনা এবং দেখাশোনা হলেও শেষ পর্যন্ত তার বিয়ে হয়নি। সে বর্তমানে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের সমাজের অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দিচ্ছে। গৌরীর কাকা একদিন তাকে বিয়ের কথা বলেছিল, কিন্তু গৌরী তার কাকাকে বিনয়ের সাথে বললেন, কি বললেন, নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। অপরিচিতা গল্পে ঠিক আমরা এমনটাই দেখতে পাই কল্যাণীর মধ্যে, সে হচ্ছে শেষ পর্যন্ত নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিল, বিবাহ করেনি। তাহলে এখানে কি বলেছে দেখো, যে উদ্দীপকের গৌরীর সাথে অপরিচিতা গল্পের কল্যাণের সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরো। সাদৃশ্য মানে কি, মিল, সাদৃশ্য মানে হচ্ছে মিল, মানে কোন কোন দিকে মিল আছে সেটা লিখতে হবে। আর বৈসাদৃশ্য মানে কি, অমিল, কোন কোন দিকে অমিল আছে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে দেখো এখানে মিল আছে কোন কোন দিকে, ব্যক্তি জীবন, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ব্যক্তি জীবনের পরিবর্তে উদ্দীপকে কি বলেছে দেখো, যে নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ আর কি, অর্থাৎ নিজের ব্যক্তি জীবনের পরিবর্তে ব্যক্তি জীবনের পরিবর্তে অন্যের জন্য কাজ করা, অন্যের জন্য কাজ করা, এই বিষয়টি কিন্তু ফুটে উঠেছে এখানে, নিজের ব্যক্তি জীবনের পরিবর্তে অন্যের জন্য কাজ করা। একই সাথে যে যৌতুকের বিষয়ে এটা হচ্ছে মিল আছে দুইজনের ক্ষেত্রে, এটা হচ্ছে কল্যাণী আর হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে গৌরী, যে গৌরী রায় উদ্দীপকে রয়েছে দেখো, গৌরী, তাদের দুইজনের মধ্যে কি আছে, এই দুইটা অংশ মানে এই অংশটুকু মিল আছে, তারা উভয়ই মানে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিল, এটা মিল আছে। আর অমিল কোথায় আছে বা বৈসাদৃশ্য কোথায় আছে সেটা আমরা বলতে পারি যৌতুক প্রথার দিক থেকে কি আছে, বা পণ প্রথার যৌতুক বা পণ প্রথার দিক থেকে অমিল আছে, এটা বলতে পারি। উদ্দীপকে কি বলেছে দেখো, গৌরীর কাকা একদিন তাকে বিয়ের কথা বললেন, কিন্তু গৌরী তার কাকাকে বিনয়ের সাথে কি বলে, নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে উদ্দীপকে গৌরী পড়েছে গৌরীর কথা, আর অপরিচিতা গল্পে কল্যাণী কি বলেছিল, সে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে দুইজনের মধ্যেই মানে টু দা পয়েন্টে তুমি যদি উত্তর আগে লিখতে পারো তাহলে পরীক্ষা খুবই খুশি হয়ে যাবে, যেহেতু মূল কথা লিখেছে। এজন্য প্রথম মানে শুরুর অংশটা তোমাকে একেবারে কারেক্ট উত্তর কিন্তু লিখতে হবে। তাহলে এখানে সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে নিজের জীবনের পরিবর্তে অন্যের জন্য উপকার বা অন্যের জন্য কাজ করার বিষয়টি এখানে ফুটে উঠেছে, মানে মিল আছে। আর যৌতুক প্রথার দিক থেকে এখানে বৈসাদৃশ্য আছে। ঘতে কি বলেছে, উদ্দীপকের গৌরী এবং অপরিচিতা গল্পের কল্যাণী উভয় মানব কল্যাণের পূজারী। হ্যাঁ, তাহলে দেখো দুইজনই মানে নিজের বিবাহ হয়নি বা নিজের কথা না ভেবে প্রত্যেকেরই কি বলছে দেখো, নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ, অর্থাৎ নারীদের শিক্ষা নিয়ে বা নারীদের বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যা গুলো সমাধান কল্পে বা তাদের যে অধিকার আছে সেই অধিকার বিষয়ে সোচ্চার হওয়া সম্পর্কে এখানে তারা দুজনই
কাজ করতে মানে প্রতিজ্ঞাবদ্ধ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অপরিচিতা গল্পের কল্যাণী এবং হচ্ছে গৌরী উভয়ই মানব কল্যাণের পূজারী। অর্থাৎ মানুষের জাতির কল্যাণ হয় সেসব বিষয়ে তাদের অনেক সজাগ দৃষ্টি বা কাজ করার যে মানসিকতা সেটা এখানে ব্যক্ত হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের অপরিচিতা গল্প থেকে দুইটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, গ এবং ঘ অংশ গেল। আর বাকি ক খ তোমরা পেয়ে যাবে, এমসিকিউ আসছে অতি দ্রুত। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। সকলকে ব্রিভেইনারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইজলান হোসেন জয়। আজকের ক্লাসে আমাদের আলোচ্য টপিক কি? বাছাইকৃত গুরুত্বপূর্ণ 120টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ানো হবে, যেখান থেকে সকল বোর্ডে সর্বোচ্চ কমন পাবে। এই ক্লাসটি করার সময় অবশ্যই মূল বইটার সাথে রাখবে। যে ব্যাখ্যাগুলো দিব তোমরা খাতায় নোট করে রাখতে পারো এবং একই সাথে মূল বইয়ের কোথাও লিখে রাখতে পারো। শুরুতে দেখো আমাদের প্রথম প্রশ্নটি, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? তোমরা একটু উত্তর করতে থাকো, আমি তো উত্তর বলেই দিব। এবং আরেকটা প্রশ্ন এই প্রশ্নের সাথে সাদৃশ্যপূর্ণ আছে, যেটা কাকে ছোট গল্পের জনক বলা হয়, এবং ছোট গল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে শেষ হয়েও হইল না শেষ। এটা ছোট গল্পের কিন্তু একটা বৈশিষ্ট্য। তাহলে দেখো 10, 12, 14, 16, এখানে সঠিক উত্তর হবে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করে 16 বছর বয়সে। কত বছর বয়সে? 16 বছর বয়সে। এর পরের প্রশ্নটি দেখো, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে সাহিত্য কর্মগুলো রয়েছে সেখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন থাকবেই, সেটা সকল বোর্ডেই থাকবে। এখানে বলেছে কোনটি কাব্যগ্রন্থ? তাহলে দেখো এই যে শেষ লেখা, শেষ লেখা হচ্ছে কাব্যগ্রন্থ। যদি বলা হয় শেষের কবিতা, এটা কোন ধরনের রচনা? শেষের কবিতা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমি 100% দিয়ে রাখছি, কারণ এটা কোনো না কোনো বোর্ডে তোমরা হুবহু কমন পেয়ে যাবা। যে রবি ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের রচনা বা কোন ধরনের সাহিত্যকর্ম? শেষের কবিতা যদি বলে তাহলে সেটি হবে উপন্যাস। শেষের কবিতা হবে উপন্যাস। আর যদি বলা হয় শেষ লেখা, সেটা হবে কাব্যগ্রন্থ। এছাড়াও তার উপন্যাসগুলো যেমন রয়েছে নৌকাডুবি রয়েছে, ঘরে বাইরে রয়েছে, গোরা রয়েছে, চতুরঙ্গ রয়েছে, মালঞ্চ রয়েছে, এগুলো হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস। সঠিক উত্তর হিসেবে অপশনে যেটা থাকে সেটা হচ্ছে শেষের কবিতা, আর শেষ লেখা হচ্ছে তার কাব্যগ্রন্থ। এর পাশাপাশি আরেকটা তথ্য তোমাদের দিতে চাচ্ছি, সেটি হচ্ছে দেখো যদি বলা হয় নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস, সেটি হবে কাজী নজরুল ইসলামের উপন্যাস। একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারি, সেটি হচ্ছে বাকুম। বা থেকে বাঁধনারা, কু থেকে কুহেলিকা, ম থেকে হচ্ছে মৃত্যুক্ষুধা। তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? তাহলে সেটা কি হবে? বাঁধনারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা। এটা তার উপন্যাস, কাজী নজরুল ইসলামের উপন্যাস। সংক্ষেপে লিখছি কাজী উপন্যাস। এরপরে যদি বলা হয় ব্যথার দান রিক্তের বেদন, ব্যথার দান রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, এগুলো হচ্ছে কার গল্পগ্রন্থ? সেটা হবে কাজী নজরুল ইসলামের। এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পেতে পারো, শুধু এই যে গত যে 1 মিনিটে যেটা আলোচনা করলাম এখান থেকে, এতটাই গুরুত্বপূর্ণ এই অংশটুকু। এরপরে দেখো অপরিচিতা গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্য না গুণের হিসেবে বড়? সেটি হচ্ছে 27 বছর বয়স। এবং এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে অপরিচিতা গল্প, এটি হচ্ছে যে নায়ক চরিত্র ছিল অনুপম, তার বয়স হচ্ছে 27, কিন্তু তার যে সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা সেগুলো তার ছিল না। আহ, মানে মামার উপর নির্ভরশীল ছিল। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা অপরিচিত গল্প থেকে পাই আর কি। ফল্গু নদীর বৈশিষ্ট্য হলো, সেটি হবে অন্তঃসলীলা। যেমন উপরে হচ্ছে বালু থাকবে আর নিচে হচ্ছে পানি প্রবহমান থাকবে, পানির স্রোতটা। ঠিক তেমনি ভাবে অপরিচিতা গল্পে আমরা দেখতে পাই অনুপমের সংসারে সকল দায়িত্ব বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার উপর ন্যস্ত ছিল? মামার উপর ছিল। যেমন অন্তঃসলীলা, এটা হচ্ছে উপরে বালুর স্তর বিদ্যমান থাকবে, নিচে হচ্ছে পানির স্রোত থাকবে আর কি। অর্থাৎ ওই যে তুমি পানিটা যদি মানে খাইতে চাও বা নিতে চাও, তাহলে ওই বালুর স্তরটা সরিয়ে তোমাকে পানি নিতে হবে। ঠিক তেমনই ভাবে অপরিচিতা গল্পে অনুপমের বাড়িতে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই মামার সিদ্ধান্তই কিন্তু বড় এবং তার হুকুম লাগবে বা তার অনুমতি লাগবে। এই জন্য তুলনা এই অর্থে অন্তঃসলীলার সাথে করা হয়েছে। অপরিচিত গল্পের কথকের জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না কিসের হিসেবে বড়? গুণের হিসেবে বড়। এটা কিন্তু শূন্য স্থান টাইপেরও প্রশ্ন আসতে পারে, এখানে শূন্য স্থান দিয়ে দিতে পারে। এরপরে দেখো অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হচ্ছে ক নম্বরে আসতে পারে,
সেটি হচ্ছে দেখো সবুজ পত্র পত্রিকা, এবং কোন সংখ্যায়, এগুলো কিন্তু তোমরা পাঠ পরিচিতি অংশ থেকে পড়ে নিবা। কোন সংখ্যায় প্রকাশিত হয়, কত সংখ্যায়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আর এটি হবে সবুজ পত্র। অপরিচিত গল্পে অনুপমের বন্ধু ছিল হরিশ। এবং যদি বলা হয় কার ভাষাটা অত্যন্ত আর্ট, বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট, এবং আসর জমাতে অদ্বিতীয় কে ছিল, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। পরের প্রশ্নটি, কল্যাণীকে গল্পগত কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন, কোন ফুল? এটা হচ্ছে, এই ধরনের প্রশ্ন পারতে গেলে অবশ্যই তোমার মূল বইয়ের প্রতিটা লাইন একেবারে মানে পড়তেই হবে এবং আয়ত্ত থাকা লাগবে। আর আমরা সেই প্রশ্নগুলোই বাছাই করে এখানে রেখেছি, যেখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাবে। এখানে দেখো সঠিক উত্তর হবে রজনীগন্ধা। কি হবে? রজনীগন্ধা। অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃ আজ্ঞা, এটা গুরুত্বপূর্ণ। মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? মাতৃ আজ্ঞা বলতে মাতৃভূমির প্রতি কর্তব্যকে বোঝানো হয়েছে, এবং সে আহ, বিয়ে না করার পণ করেছিল, এবং দেশ সেবার ব্রতে আত্মনিয়োগ করতে চেয়েছিল, অর্থাৎ নিজের কথা না ভেবে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চেয়েছিল কল্যাণী। এটা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আসবে। অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? সেটি দেখো সঠিক উত্তর হবে উত্তম পুরুষের জবানিতে লেখা। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখবে, স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ। স্বয়ং বক্তাই হচ্ছে কি? উত্তম পুরুষ। মানে যে কথা বলে, আমি কথা বলছি, স্বয়ং বক্তাই হচ্ছে কি? উত্তম পুরুষ। শেষের কবিতা রবি ঠাকুরের কোন ধরনের রচনা? খুবই গুরুত্বপূর্ণ, একটু আগেই বললাম শেষের কবিতা, এটি হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস হবে। আর শেষ লেখা এটা হচ্ছে কাব্যগ্রন্থ হবে। তার উপন্যাসগুলো একটু পড়বা, যেমন হচ্ছে গোরা আছে, চতুরঙ্গ আছে, মালঞ্চ আছে, ঘরে বাইরে আছে, নৌকাডুবি আছে, এগুলো রবি ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মূল বিষয় কি? খুবই গুরুত্বপূর্ণ, সেটি দেখো এখানে যৌতুক প্রথা, বা এখানে অপশনে থাকতে পারে পণ প্রথাও থাকতে পারে, পণ প্রথা এটাও থাকতে পারে। অপরিচিতা গল্পে একজোড়া যে ইয়ারিং দেয়া হয়েছিল শেখরার, মানে যারা গহনা পরখ করে, পরীক্ষা করে, তাদের মন্তব্য কি ছিল? ইহা বিলাতি মাল, মানে এখানে কোনো হচ্ছে খাদ নাই, কোনো ভেজাল নাই। অপরিচিতা গল্পে হরিশের কোন গুণের বর্ণনা আছে? হরিশ হচ্ছে আসর জমাতে অদ্বিতীয় ছিল। আর বিনোদার ভাষাটা অত্যন্ত কি ছিল? বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট ছিল। বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট ছিল। আর এখানে আসর জমাতে অদ্বিতীয়, সেই ক্ষেত্রে কি হবে? হরিশ।